হাই ফ্রেন্ডস, তোমাদের ডাব্লিউবিজেই 2024-এর যে কাউন্সেলিং সেটা অলরেডি ওভার হয়ে গিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর আমাদের ডাব্লিউবিজেই 2024-এর কাউন্সেলিংয়ের গভর্নমেন্ট বিটেক, প্রাইভেট বিটেক, বি আর্কিটেকচার এবং গভর্নমেন্ট ফার্মাসি অর্থাৎ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এবং যাদবপুর ইউনিভার্সিটি এইগুলোর জন্য কাউন্সেলিং হয়েছিল এবং কাউন্সেলিং অনেক আগেই শেষ। এখন ডিসেন্ট্রালাইজড কয়েকটা কলেজে হচ্ছে বা হবে, সেগুলো নিয়েও ইনফরমেশন দেবো। তাছাড়া গ্রুপেতেও তো ইনফরমেশন দিতে থাকবো। তো গ্রুপগুলোতে না জয়েন হয়ে থাকলে অবশ্যই ডাব্লিউবিজেইর গ্রুপে জয়েন হয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আর প্রাইভেট ফার্মাসির জন্য আপডেটের জন্য ফার্মাসি রিগার্ডিং আমাদের দুটো গ্রুপ আছে, একটা বিফোর ফার্মাসি অ্যাডমিশন, একটা আফটার ফার্মাসি অ্যাডমিশন। তো দুটোতেই পারলে জয়েন হয়ে যাও এবং অবশ্যই বিফোরটাতে এবং আফটারটাতে দুটোতেই জয়েন হয়ে থাকবে। তার কারণ আফটারটায় পরবর্তীতে কাজে লাগবে এবং বিফোরটাতে আগের আপডেটগুলো পাওয়ার জন্য কাজে লাগবে। তো যাই হোক, আজকের আমাদের এই ভিডিওটার মেন যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ডাব্লিউবিজেই যে 5,000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছিলে, তো সেই যে ফিটা তোমাদের তো বলা হয়েছিল যে রিফান্ড পেতে পারো। তো কিভাবে পাবে সেটার প্রসেসটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে জানাবো। কাজেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং রিফান্ড পলিসি নিয়ে বা প্রসেস নিয়ে যদি কোনো রকম কোনো ডাউট থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, তোমাদেরকে বলি, এই রিফান্ড পলিসি নিয়ে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে কিন্তু 2022 সালে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল এবং সেই নোটিফিকেশনে বলা ছিল যে এটা 2021-এ পাবলিশ হয়েছিল এবং বলা ছিল 2020-21 থেকে টিল ফার্দার অর্ডার পর্যন্ত এটা কিন্তু ভ্যালিড থাকবে। অর্থাৎ এখনো পর্যন্ত যেহেতু নতুন কোনো রুলস রেগুলেশন আসেনি, যে কারণে এটাই এখনো পর্যন্ত অ্যাপ্লিকেবল বা এটাই চলবে আর কি। তো যে কারণে তোমাদের রিফান্ড যে রুলস এখানে দেখতে পাচ্ছ, রিফান্ড রুলস কিন্তু পুরো বলে দেওয়া আছে, দুপাতা রিফান্ড রুলস। তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এইটার পিডিএফটা। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। মেনলি আমি তোমাদেরকে যদি সামারি করে বলে দিই, সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রাউন্ড 1 হোক বা রাউন্ড 2 হোক বা মপ আপ হোক, যেখানেই হোক না কেন, তোমরা যদি কোনো রকম কোনো সিট পেয়ে থাকো এবং 5,000 টাকা যে সিট অ্যাকসেপ্টেন্স ফি ছিল সেই ফিটা যদি তোমরা পেমেন্ট করে থাকো, বাট ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা, সেই ভেরিফিকেশনটা যদি না করে থাকো, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল রিফান্ড পাওয়ার জন্য। কিন্তু যদি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরো ফার্স্ট রাউন্ডে রাউন্ড 1-এ সিট পেয়েছিলে, 5,000 টাকাটা পেমেন্ট করেছিলে এবং ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসেছো, করার পর সেকেন্ড রাউন্ডে ওটাই পেয়েছিলে বা কোনো একটা হয়েছিল কিন্তু অ্যাডমিশন নাওনি বা কিছু করনি, আর মোপাপে তো পাওনি বা মোপাপে পার্টিসিপেট করনি, যাই হোক না কেন, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল হবে না। মানে মেন কথা হচ্ছে যারা ফিজিক্যাল বা ডকুমেন্ট ভেরিফিকেশন করনি তারা এলিজিবল, বাকি আদার্স অ্যাডমিশন নিয়েছো তারাও এলিজিবল নও, বাকি যা রকম রয়েছে কেউ এলিজিবল নও এই 5,000 টাকাটা ফেরত পাওয়ার জন্য। একমাত্র যারা পেমেন্টটা করেছিলে বাট মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাওনি, সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু এলিজিবল 5,000 টাকাটা পাওয়ার জন্য। এবার যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে গিয়েছিলে তারা কিভাবে পাবে সেটার একটা প্রসেস বলছি, বাট ওটাতে যে পাবেই তার কোনো গ্যারান্টি নেই। মেনলি হচ্ছে এটা অফিসিয়াল এবং মানে গভর্নমেন্ট অথরাইজ রুলস, সেই কারণে এটা আগে বলে দিই যে এটা আশা করি বুঝতে পারলে। নেক্সট হচ্ছে আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে তোমাদের দেখবে সেকেন্ড রাউন্ড আর মপআপের মাঝখানে একটা অপশন এসেছিল যে সিট উইথড্র। তো সেই উইথড্র যদি কেউ না করে থাকো তাহলে তারা এলিজিবল, যদি কেউ উইথড্র করে থাকো তারাও কিন্তু এলিজিবল নও। এবার আমি এখান থেকে নোটিশের লাইনটা আমি পড়ে নিচ্ছি। এখানে বলেছে যে এলিজিবিলিটি দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি বাট নেইদার কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন অ্যাট দ্য ইনস্টিটিউট। মানে ইনস্টিটিউশনে কোনো রকম কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন বা যেটা রিপোর্টিং সেটা করনি এবং অ্যাডমিশন নাওনি, সেই সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল। দেন বলেছে নর অ্যাভেল দ্য ফেসিলিটি অফ উইথড্রয়াল উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। মানে উইথড্রটা যদি কেউ না করে থাকো সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল। মানে এক কথায় যদি বলি, ধরো কেউ হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাওনি, পেমেন্ট করেছিলে বা উইথড্র করে নিয়েছো, তারাও কিন্তু এলিজিবল হবে না, ঠিক আছে। মানে নেইদার কমপ্লিটেড ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন অ্যান্ড নর অ্যাভেলড দ্য ফেসিলিটি অফ উইথড্রল। ওকে,
তো এটা আগে বোঝা গেল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। এর বাদে যা রকম ক্যান্ডিডেট রয়েছে কেউ এলিজিবল নও ফেরত পাওয়ার জন্য। এবার তোমাদের বলি কতটা অ্যামাউন্ট ফেরত পাবে। দেখো অ্যামাউন্ট হচ্ছে তোমাদের এখানে ফেরত পাবে 4,000 টাকা, ঠিক আছে। 4,000 টাকা তোমরা এখানে রিফান্ড পাবে। বাকি যে 1,000 টাকা, 1,000 টাকাটা পাবে না, ওটা মানে কাট করা হবে আর কি, 20% যেটা দাঁড়াচ্ছে সেই 20%টা, ঠিক আছে। এটা তোমাদের কাট করে পরে 4,000 টাকা তোমাদের ফেরত করা হবে। এবার ব্যাপার হচ্ছে প্রসেসটা তাহলে কি, দেখো বলি। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা ফর্ম সাবমিট করতে হবে আমাদের WBJEE বোর্ডকে। এবার ব্যাপার হচ্ছে ফর্মটা কোথায় পাবে সেটাও আমি বলে দিচ্ছি, কিভাবে ফিল আপ করবে জানিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই এখানে দুটো ফেজে তোমাদের হয় আর কি। একটা হচ্ছে যদি কেউ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে যদি কেউ ফর্মটা পাঠায়, তাহলে মানে ফর্মটা যদি কেউ দেয়, সেই ক্ষেত্রে তাদের যে টাকাটা অর্থাৎ এই 4,000 টাকাটা মার্চ মাসে ফেরত পাবে, মানে নেক্সট ইয়ারের মার্চ মাস, ঠিক আছে। ধরো যদি আমি এই এক্সাম্পলটা বলি যে এই বছরে ধরো কেউ 2024 সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে যদি কেউ পাঠায়, তাহলে তারা মার্চ 2025-এ তোমরা এই এই যে 4,000 টাকা এটা ফেরত পাবে। আর একটা ফেজ হচ্ছে যদি কেউ মার্চ থেকে আগস্টের মধ্যে সাবমিট করে, তারা সেপ্টেম্বরে পাবে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে ফেজ। এবার অবভিয়াসলি তোমরা এই ফেজের মধ্যেই পড়ছো, তো মোটামুটি মার্চের 31 তারিখের আগে তোমাদের মানে 31 তারিখের মধ্যে তোমাদের ডিসবার্সমেন্ট করে দেওয়া হবে এবং 4,000 টাকা মানে 20% কেটে পড়ে 5,000 টাকা 20% মানে 1,000 টাকা হচ্ছে, সে 1,000 টাকা কেটে বাকিটা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে কিন্তু একটা এখানে মানে অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লিখবে, লেখা আর একটা হচ্ছে তোমাদের এখানে একটা ফর্ম আছে, এটাই আর কি মেনলি অ্যাপ্লিকেশন, আলাদা করে কোনো লেটার টাইপের লেখার মানে প্রয়োজন নেই, এটাই অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম। এই ফর্ম্যাটটারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। এই পুরো পিডিএফটা একটা সাথেই থাকবে। তো এখানে তোমাদেরকে বলে দিই, আমি এখানে দেখো এই মানে ফর্ম্যাটটা মানে দিয়ে দিচ্ছি, তো আমি বলে দিচ্ছি কোথায় কি ফিল করবে। দেখো একদম উপরে রয়েছে ডেট, তো ডেটের জায়গাতে তোমরা অবভিয়াসলি ডেট বসাবে, যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটা পাঠাচ্ছ মানে পাঠাবে আর কি, সেই ডেটটা এখানে বসাবে। দেন এখানে লেখা রয়েছে এক্সামিনেশন অর কাউন্সেলিং নেম। তোমরা যেহেতু WBJEE-র জন্য, তো এখানে তোমরা ফুলটাও লিখতে পারো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024, অথবা শুধু সিম্পলি WBJEE হাইফেন দিয়ে 2024টা কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। ওটা লিখলে দেন ইয়ার অফ এক্সামিনেশন নিচটাতে 2024, ওপরটাতেও 2024 লিখবে, নিচটাতেও 2024 লিখবে। দেন অ্যাপ্লিকেশন নম্বর, তো তোমার যে অ্যাপ্লিকেশন নম্বর ছিল WBJEE সেই অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে লিখবে। দেন রোল নাম্বার, WBJEE রোল নাম্বারটা লিখবে। ক্যান্ডিডেটস নেম, তোমার নেম একদম সব ক্যাপিটাল লেটারে, বা ক্যাপিটাল লেটার বলা ভুল, যেভাবে তুমি ফর্ম ফিল আপ করেছিলে WBJEE ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট সব ক্যাপিটালি ফর্ম ফিল আপ করেছিল, তো ক্যাপিটালে লিখবে। যদি তোমরা কেউ মানে নর্মালভাবে লেখো ফার্স্টটা ক্যাপিটাল দেন স্মল, তো সেইভাবে লিখবে। তো যেভাবে লিখেছিলে সেইভাবে লিখবে, সেইভাবেই ফাদার্স নেম লিখবে এবং মোবাইল নাম্বার তোমার যেটা ওখানে রেজিস্টার্ড ছিল সেই মোবাইল নাম্বারটা দেবে, এবং অ্যাড্রেস ওখানে যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে দেবে। দেন হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে মেনলি তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার নেমে তুমি যে অ্যাকাউন্টে নিতে চাও, এখানে মেনলি বলবো যে তোমাদের নিজেদের অ্যাকাউন্ট নাম্বারটাই দেবে বা অ্যাকাউন্টসি এখানে দেবে। তো অ্যাকাউন্ট হোল্ডার নেমে তুমি তোমার নাম দেবে, এবং ব্যাংকের বইয়েতে যেরকম লেখা আছে সব ক্যাপিটাল থাকলে সব ক্যাপিটাল, মানে এমনি নর্মাল থাকলে সেই নর্মাল, তো যেমনটা আছে তেমনটা দেবে। ব্যাংক নেম দেবে সব ক্যাপিটালে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেখানে বলা আছে অ্যাকাউন্ট নাম্বার দেবে। IFSC কোড যেমনটা দেওয়া আছে তেমনটা দেবে। লাস্ট অ্যালটেড ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউটটা তুমি লাস্ট অ্যালটমেন্ট পেয়েছিলে। তুমি যদি রাউন্ড 1 থেকে মানে রাউন্ড 1-এ যদি পেয়ে থাকো এবং না গিয়ে থাকো, তাহলে রাউন্ড 1-এর যে অ্যালটমেন্ট লেটারটা ছিল সেইখানে যে ইনস্টিটিউশনটার নাম ছিল সেই ইনস্টিটিউটটা এখানে দেবে। যদি তুমি মপআপে সিট পেয়ে থাকো এবং পেমেন্টটা করে থাকো, মানে মোট কথা হচ্ছে তুমি এই 3টে রাউন্ডের মধ্যে শেষ যে রাউন্ড পর্যন্ত তুমি ছিলে আর কি, তো অবভিয়াসলি রাউন্ড 1-এ পার্টিসিপেট করে ডকুমেন্টস ভেরিফিকেশন না করলে ডেফিনেটলি রাউন্ড 2-তে যেতে পারবে না। ডকুমেন্টস ভেরিফিকেশন না করলে এক্সিট হয়ে যাবে, দ্যাট মিনস মপআপেও পাবে না। তো শুধু রাউন্ড 1টাই হবে। তো রাউন্ড 1-এ
যেটা পেয়েছিলে সেটা এখানে লিখবে। আর যদি কেউ এগুলোই পার্টিসিপেট না করে ডাইরেক্ট মপআপে পার্টিসিপেট করেছিলে এবং এটা পেমেন্ট করেছিলে, কলেজ পেয়েছিলে বাট যাওনি, তো সেক্ষেত্রে মপআপে যেটা পেয়েছিলে সেটা লিখবে। তো এখানে অ্যালটেড ইনস্টিটিউটের নামটা লিখবে, যতটা মোটামুটি শর্টকাটে লেখা যায়, আর ফুল ধরাতে পারলে তো খুবই ভালো। ওটা সব ক্যাপিটালের প্রয়োজনে, ওটা এমনি রিটেন নর্মাল যেমন হয় আর কি সেরকম। আর দেন হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট, এখানে তোমরা লিখে দেবে 5000, মানে 5000 লিখতে হবে। দেন তার পাশে দেখো একটা স্ল্যাশ দেওয়া রয়েছে, তো তার পাশে ইনওয়ার্ডে 5000 অনলি লিখতে হবে, ঠিক আছে। আর তার আগেটাতে 5000 লিখবে। আর তার নিচে রিজন ফর রিফান্ড, এখানে রিজন ফর রিফান্ডে কোনো একটা কিছু দিয়ে দেবে যে ইন্টারেস্ট ছিলে না অ্যাডমিশন নেওয়ার, বা কোনো একটা রিজন দিয়ে দেবে। দেন তার নিচে দেখো ক্যান্ডিডেট সিগনেচারের জায়গা রয়েছে, এখানে কিন্তু তুমি তোমার সিগনেচার করে দেবে উইথ ডেট, মানে ডেটটা সহ। দেন দেখো এখানে লিখে দেওয়া আছে যে মানে কি মানে এখানে অ্যাটাচ করতে হবে এটার সাথে, ক্যান্সেল চেক লিপ অথবা ফটোকপি অফ দ্য পেজ কন্টেইনিং ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তুমি তোমার ক্যান্সেল চেক, মানে চেক একটা চেক নিয়ে তার উপরে ক্যান্সেল লিখে পরে সেটা টেনে দিতে হবে। তো সেরকম একটা চেক, অথবা সব থেকে ভালো ব্যাংকের যে ফার্স্ট পেজটা, সেই ফার্স্ট পেজটা জেরক্স কপি, সাথে সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড, অর্থাৎ একটা তোমার যে ডাব্লিউবিজির অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটা জেরক্স কপি, এবং নিচে তোমার সই থাকবে উইথ ডেট, তো সেটা। এবং 3 নাম্বার হচ্ছে সেলফ অ্যাটেস্টেড লাস্ট অ্যালটমেন্ট লেটার বা লাস্ট প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার। তো যে অ্যালটমেন্ট লেটারটা ছিল লাস্ট যেটা, সেই অ্যালটমেন্ট লেটারটারও একটা জেরক্স এবং তার নিচে তোমার অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড মানে সই করতে হবে। এবার ওই দুটো ডকুমেন্টস আর এইটা, এই 3টেকে স্টেপল করে পরে একসাথে একটা খামে নিয়ে তোমার সেখানে খামের উপরেতে যেমন ফর্ম যেটা লিখতে হয় যেভাবে লিখতে হয় সেভাবে লিখবে, এবং পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্ট করতে হবে। এবার কোন অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি, দেখো অ্যাড্রেসটা আমি এখানে মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে দ্য রেজিস্ট্রার, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ফুল লিখবে কিন্তু, ডাব্লিউবিজেই বোর্ড বা ডাব্লিউবিজেইবি লিখবে না, ফুল লিখবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তার নিচে রূপান্না, তার নিচে ডিবি 118 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা 70064। এই 70064টা নিচে থাকে যেমন পিন বলে সেরকম। তো এইভাবে নিয়ে পরে তোমাদেরকে কিন্তু স্পিড পোস্ট করতে হবে। এবারে স্পিড পোস্টের ক্ষেত্রে সম্ভবত 40 বা 45 টাকার মতন সম্ভবত নেবে, তো এটা স্পিড পোস্ট করে দেবে। দেন ওই যে ডেট বললাম, যেহেতু সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি ফেজের মধ্যে পাঠাচ্ছ, সেহেতু মার্চ মাস অবধি ওয়েট করতে হবে। মার্চ মাসের মধ্যে কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে, মানে মধ্যে মিনস মার্চ মাসের পরে 31শে মার্চ থেকে তোমাদের ডিসবার্সমেন্ট শুরু হবে, মোটামুটি 31শে মার্চ বা এপ্রিলের 1-2 তারিখের মধ্যেই পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের রিফান্ড পলিসি। এবার ব্যাপার হচ্ছে বলে দিই, যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফেলেছিলে তাদের কি হবে। আমি আগেও এটা অনেকবার বলে দিয়েছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন যদি করে থাকো, সেই ক্ষেত্রে যে ইনস্টিটিউশনের ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলে সেই ইনস্টিটিউশনের সাথে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। এবার গভর্নমেন্ট যদি হয়, গভর্নমেন্ট বিটেক কলেজ যদি হয় বা ফার্মাসি, তো সেক্ষেত্রে তুমি টাকা ফেরত পেয়ে যাবে। ওদের ওয়েবসাইটটা ফলো রাখবে, দেখবে ওরা রিফান্ড নিয়ে নোটিশ দিয়ে দেয় এবং একটা প্রসেস বলে দেয়, সেই মতন করলে টাকাটা রিফান্ড করে দেয়। বাট যে সমস্ত ক্যান্ডিডেটদের প্রাইভেট হয়েছিল তাদের কিন্তু তারা টাকা ফেরত নাও পেতেও পারো, কোনো গ্যারান্টি কিন্তু কিছু নেই। তবে তোমরা ডাব্লিউবিজেই বোর্ডের থেকে এই রিফান্ডটা পাবে না, তোমাদেরকে ওই ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে স্যার ওই টাকাটা তো আপনাদের কাছেই থাকে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনই মানে তুমি যতক্ষণ না ডকুমেন্টস ভেরিফিকেশন করছো ততক্ষণ এই টাকাটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের কাছে থাকে, কারণ তোমরা যখন এই পেমেন্টটা করেছিলে এটা তো বোর্ডকে পেমেন্ট করেছিলে অনলাইনে, তো বোর্ডের কাছে থাকে। যখনই ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে নিলে এই টাকাটা চলে গেল সেই ইনস্টিটিউশনের কাছে। তো অবভিয়াসলি তুমি ভেরিফিকেশন করেছিলে, সেটা আপগ্রেডেশনের জন্য হোক বা যেই হোক না কেন, তো ইনস্টিটিউশনের কাছে, তো যে কারণে ওটা ইনস্টিটিউশনের কাছে থাকে। এবং যদি তুমি অ্যাডমিশন নিতে, তো সেক্ষেত্রে ওটা অ্যাডমিশন ফিজের থেকে এই টাকাটা মাইনাস হয়ে যেত, যে কারণে বোর্ড ওদেরকে পাঠিয়ে দেয়। তো তোমরা যারা ভেরিফিকেশন করিয়ে নিয়েছিলে তোমাদেরকে কিন্তু ইনস্টিটিউশনের সাথে কথা বলতে হবে। তো এই হচ্ছে তোমাদের ডাব্লিউবিজেইর রিফান্ড পলিসি, এবং অবভিয়াসলি 4000 টাকায় কিন্তু ফেরত পাবে, এবং এই হচ্ছে প্রসেস। আর এটার আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। মানে মেনলি অ্যাপ্লিকেশন ফর্মটা 3 নম্বর পেজটা তোমরা ডাউনলোড করে নেবে, করে প্রিন্ট করে যেমন বললাম সেই মতন ফিল করে স্পিড পোস্ট করে দেবে, অ্যাড্রেসও দিয়ে দিলাম। তো এই হচ্ছে আর কি আজকের ভিডিওর মেন টপিক ছিল। আশা করছি তোমরা বুঝতে পারলে ডাব্লিউবিজেই রিফান্ড পলিসিটা কী এবং কিভাবে কি করবে। তো
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলাতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ এখনো থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।